ছোটবেলায় আমরা পড়ার ফাঁকে বা পড়ায় ফাঁকি দিয়ে অনেক গল্পের বই পড়তাম। তাদের মধ্যে ছিল ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়ের গল্প বা ছোট ছোট ভূতের গল্প। কিন্তু বড় হতে হতে সেই গল্পের বইগুলো চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের কাছে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, শরৎচন্দ্র রচনাবলী বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র। তার মধ্যে আজকে আমি একটা ছোট গল্প পড়ব। ওটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরাশা। দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে 10 দিক আচ্ছন্ন। ঘরে বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকিতে আরও অনিচ্ছা জন্মে। হোটেলে প্রাতঃকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাত মস্তক ম্যাকিনটস পরিয়া বেড়াইতে বাহির হইয়াছি। ক্ষণে ক্ষণে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। সর্বত্র ঘন মেঘের কুঞ্চটিকায় মনে হইতেছে যেন বিধাতার হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচরিত্র রবার দিয়া ঘষিয়া ঘষিয়া মুছিয়া ফেলিবার উপক্রম করিয়াছে। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম, অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না। শব্দ স্পর্শ রূপময় বিচিত্র ধরণী মাতাকে পুনরায় 5 ইন্দ্রিয় দ্বারা 5 রকমে আঁকড়িয়া ধরিবার জন্য প্রাণ আকুল হইয়া উঠিয়াছে। এমন সময় অনতিদূরে রমণী কণ্ঠের সকরুণ রোদন গুঞ্জন ধ্বনি শুনিতে পাইলাম। রোগশোক সংকুল সংসারে রোদন ধ্বনিটা কিছু তো বিচিত্র নহে। অন্যত্র অন্য সময় হইলে ফিরিয়া চাহিতাম কিনা সন্দেহ, কিন্তু এই অসীম মেঘরাজ্যের মধ্যে সে রোদন সমস্ত লুপ্ত জগতের একমাত্র রোদনের মতো আমার কানে আসিয়া প্রবেশ করিল। তাকে তুচ্ছ বলিয়া মনে হইল না। শব্দ লক্ষ্য করিয়া নিকটে গিয়া দেখিলাম গৈরিক বসনাবৃত নারী, তাহার মস্তকে স্বর্ণকপিস জটাভার চূড়া আকারে আবদ্ধ, পথপ্রান্তে শিলাখণ্ডের উপর বসিয়া মৃদুস্বরে ক্রন্দন করিতেছে। তাহা সদ্যশোকের বিলাপ নহে, বহুদিন সঞ্চিত নিঃশব্দ শ্রান্তি ও অবসাদ আজ মেঘান্ধকার নির্জনতার ভারে ভাঙিয়া উচ্ছ্বসিত হইয়া পড়িতেছে। মনে মনে ভাবিলাম, এ বেশ হইল, ঠিক যেন ঘর ঘরা গল্পের মতো আরম্ভ হইল। পর্বত শৃঙ্গে সন্ন্যাসিনী বসিয়া কাঁদিতেছে, ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কস্মিনকালে ছিল না। মেয়েটি কোন জাত ঠাহর হইল না। সদয় হিন্দি ভাষায় জিজ্ঞেস করিলাম, কে তুমি, তোমার কি হইয়াছে? প্রথমে উত্তর দিল না। মেঘের মধ্য হইতে সজল দীপ্ত নেত্রে আমাকে একবার দেখিয়া লইল। আমি আবার কহিলাম, আমাকে ভয় করিও না, আমি ভদ্রলোক। শুনিয়া সে হাসিয়া খাস হিন্দুস্তানিতে বলিয়া উঠিল, বহুদিন হইতে ভয় ডরের মাথা খাইয়া বসিয়া আছি, লজ্জা সরমও নাই। বাবুজি, একসময় আমি যে জেনানায় ছিলাম, সেখানে আমার সহোদর ভাইকে প্রবেশ করিতে হইলেও অনুমতি লইতে হইত, আর আজ বিশ্ব সংসারে আমার পর্দা নাই। প্রথমটা একটু রাগ হইল। আমার চাল চলন সমস্তই সাহেবী, কিন্তু এই হতভাগিনী বিনা দ্বিধায় আমাকে বাবুজি সম্বোধন করে কেন? ভাবিলাম এখানেই আমার উপন্যাস শেষ করিয়া সিগারেটের ধোঁয়া উড়াইয়া উদ্যতান আসা সাহেবী আনার রেলগাড়ির মতো সশব্দে সবেগে সদর্পে প্রস্থান করি। অবশেষে কৌতূহল জয়লাভ করিল। আমি কিছু উচ্চভাব ধারণ করিয়া বক্র গ্রীবায় জিজ্ঞাসা করিলাম, তোমাকে কিছু সাহায্য করিতে পারি? তোমার কোনো প্রার্থনা আছে? সে স্থিরভাবে আমার মুখের দিকে চাহিল এবং ক্ষণকাল পরে সংক্ষেপে উত্তর করিল, আমি বদ্রায়নের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী। বদ্রায়ন কোন মুল্লুকে এবং নবাব গোলাম কাদের খাঁ কোন নবাব এবং তার কন্যা যে কি দুঃখে সন্ন্যাসিনী বেশে দার্জিলিংয়ে ক্যালকাটা রোদের ধারে বসিয়া কাঁদিতে পারে, আমি তার বিন্দু বিসর্গ জানি না এবং বিশ্বাসও করি না। কিন্তু ভাবিলাম রসভঙ্গ করব না, গল্পটি দিব্য জমিয়া আসিতেছে। তৎক্ষণাৎ সুগম্ভীর মুখে সুদীর্ঘ সেলাম করিয়া কহিলাম, বিবি সাহেব, মাপ করো, তোমাকে চিনিতে পারি নাই। চিনিতে না পারিবার অনেকগুলি যুক্তিসঙ্গত কারণ ছিল। তাহার মধ্যে সর্বপ্রধান কারণ হল তাহাকে পূর্বে কস্মিনকালে দেখি নাই। তাহার উপর এমনই কুয়াশা যে নিজের হাত পা কয়খানি চিনিয়া লওয়া দুষ্কর। বিবি সাহেবও আমার অপরাধ লইলেন না এবং সন্তুষ্ট কণ্ঠে দক্ষিণ হস্তের ইঙ্গিতে স্বতন্ত্র শিলাখণ্ড নির্দেশ করে আমাকে অনুমতি করিলেন বৈঠিয়ে। তো আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা জানব বিবি সাহেব মানে বদ্রায়নের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী ও আমাদের গল্পের কথকের মধ্যে কী কথোপকথন হইল। তো চলুন, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।